সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই গল্পের বাঁকে বাঁকে থাকে একটা সংগ্রামও। কখনো কখনো সেটি হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। জীবনের এমন নানা দোলাচলের মাঝে কেউ কেউ টপকে যান বাধার সিঁড়ি আর স্বপ্নকে পরিণত করেন বাস্তবে। তেমনই কিছু আলোকিত মানুষদেরকে নিয়ে আমাদের নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। দর্শক, কথা বলতে চাই অর্থনীতি নিয়ে, কথা বলতে চাই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে। অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। তারা কথা বলবেন অর্থনীতি, উন্নয়ন এবং সমকালীন বিষয় নিয়ে। প্রথমেই সারা হোসেন, পরিচালক, ক্রাফটসম্যান, ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ। এরপরে আছেন নীলা শেখ, মহিলা বিষয়ক সম্পাদিকা, নেত্রী, বাংলাদেশ এলডিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলতে চাই অর্থনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে। আপনি চামড়া শিল্পের সাথে যুক্ত আছেন। চামড়া একটা বড় খাত বাংলাদেশে। বহির্বিশ্বের চামড়া শিল্পটা অনেক বেশি বড় হচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমাদের শিল্পটা, এই চামড়া শিল্পটা বড় হচ্ছে না, নানা সমস্যায় আছে। এই 25,000 কোটি টাকা বাজেটের বা এই খাতের বর্তমান অবস্থা কেমন, আপনার কাছে কি মনে হয়? আমরা কিন্তু এটা সবাই জানি যে চামড়া আমাদেরকে এক্সপোর্ট ক্ষেত্রে 4% এক্সপোর্টই আসে চামড়ার থেকে। সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট আমাদের চামড়া, গার্মেন্টসের পরেই। তারপরেও আমরা নানা রকম বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের ব্যাংকগুলো খুব রেস্ট্রিক্টেড, এটা একটা সমস্যা। আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের র মেটেরিয়ালস এখনও আমরা খুব হেভিলি আমরা বাইরের দেশগুলো, স্পেশালি চায়নার উপরে আমরা ডিপেন্ড করে থাকি। আমাদের যদি ব্যাক এন্ড যেই অ্যাক্সেসরিজগুলো লাগে, যেমন একটা জুতা তৈরি করতে আমার গ্লু লাগে, আমার সোল লাগে, আমাদের দেশে কিন্তু এই ফ্যাক্টরিগুলো তেমনভাবে গড়ে ওঠেনি যতটা আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে বা ট্যানারি আছে। তো সেখানে একটা ছোট গ্যাপ রয়ে যাচ্ছে। ওই গ্যাপটার কারণে আমরা ওই যে বহির্বিশ্বে যেই চাহিদা, সেই চাহিদা অনুযায়ী রপ্তানি করতে পারছি না। এছাড়াও আমাদের আরও কিছু ছোট ছোট লিমিটেশনস আছে, যে আমাদের LFMEB বলে যে নেটওয়ার্কটা আছে, এটা আরেকটু আমার মনে হয় শক্ত হওয়া উচিত। আমাদের ভেতরে নেটওয়ার্কিংটা একটু কম। যেরকম আমরা 10টা-15টার বাইরের ফ্যাক্টরি আর কারা কি কাজ করছে এটা জানি না, যেটা বাইরের বিশ্বে ওদের ভেতরে ইউনিটিটা অনেক বেশি, একজনের সাথে আরেকজনের লিঙ্কেজটা এই লিঙ্কেজটা খুব দরকার। কিন্তু দেখা যাচ্ছে আমি যখন রপ্তানি করতে যাচ্ছি, আমার আরেকজন ফ্যাক্টরি আমি জানি যে আমার মতো কাজ করে, তার সাহায্য যদি আমি পাই বা র মেটেরিয়াল আমার কাছে আছে, এভাবে করে যদি আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারি, তাহলে আমার মনে হয় এই খাতটা আরো অনেক এগিয়ে যাবে। এছাড়াও হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং এ আমাদের ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ারের একটা অনেক বড় গ্যাপ আছে আমি বলে মনে করি। আমাদের কিছু লেদার টেকনোলজি যেই স্কুল বা ইনস্টিটিউশন বলেন আপনারা, খুব সীমিত। তো দেখা যায় যে এই ফিল্ডে ঘুরে ফিরে খুব লিমিটেড মানুষ। আমি যখন ধরেন একজন ডিজাইনার হায়ার করব বা আমি যখন একজন মার্চেন্ডাইজার হায়ার করব, আমার এই সেক্টরটা খুব ছোট, আমাকে খুব অল্প সীমিত মানুষের মধ্যে থেকে বেছে নিতে হয়। সেটার আরেকটা সমস্যা আছে, দেখা যায় যে আমাকে 20 জন, আপনি একটা স্কুল থেকে এসছেন, অবভিয়াসলি তারা এসে আমার এখানে যখন দল ভারী হয়ে যাচ্ছে, তারা একটা ইউনিয়নের মতো হয়ে যাচ্ছে। তো যে ডাইভার্স জায়গা থেকে আমি মানুষ নিয়ে আসতে পারি এবং আমার তখন কোম্পানিটা গ্রো করবে বা ফ্যাক্টরিটা গ্রো করবে, ওটার সুযোগটা কম। তো আমি মনে করি যে এই জায়গাতেও আমরা যদি টেকনোলজিক্যাল খাতে যদি আরেকটু নজর দিতে পারি, তাহলে ওখান থেকে কিছু মানুষ আসলেও এই মানে এটা তো একটা আসলে একটা আরেকটার পরিপূরক। তো এখন ওটা যেহেতু একটা জায়গা দেখা যায় যে আমি এখানে একটু আমার গ্যাপ থেকে যায়, তখন আগিয়ে গেলেও তাকে ওই জায়গাটার জন্য পিছিয়ে পড়তে হয়। আচ্ছা, ধন্যবাদ। আবার আসবেন নিশ্চয়ই। আপনি মানে কি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন এবং আপনি বিজনেসের সাথে যুক্ত আছেন। আমরা নারী নেতৃত্বের কথা বলছি, সমতার কথা বলছি, আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় এই বর্তমান সময়টা কিভাবে যাচ্ছে, বা বর্তমান সময়ে এই নেতৃত্ব আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সময়ে নেতৃত্বটা আসলে মোটামুটি খুবই ভালো যাচ্ছে আমাদের। কারণ বিগত দিনে আমরা রাজপথে কথা বলতে পারিনি, আমরা কোথাও মিটিং, মিছিল, সমাবেশ করতে পারিনি। আমাদের অনেক রকমের বিভিন্ন চাপ ছিল, যেটার জন্য আমাদের সমাবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে। আমাদের দেশে আমরা আমাদের মন খুলে কথা বলবো, জনগণের স্বার্থে কথা বলবো, সেটা যদি আমরা কারোর কাছে অনুমতি নিতে হয়, তাহলে আমরা তো স্বাধীন দেশে নেই। সেই ক্ষেত্রে এখন আমরা স্বাধীন। 5ই আগস্টের পরে আমরা উন্মুক্ত হয়ে গেছি, আমরা মন খুলে কথা বলতে পারছি, আমরা রাজপথে মিটিং, মিছিল, সমাবেশ আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। সেজন্য আমাদের ডক্টর ইউনূস স্যারকে, প্রধান উপদেষ্টা, তাকে আমরা ধন্যবাদ দিই। আরেকটা কথা না বললেই নয়, ইউনূস স্যার অনেক ভালো করছে, সেদিক দিয়ে আমরা খুব হ্যাপি। তবে
কিছু কিছু জায়গায় আমাদের একটু কমপ্লেন আছে, যেটা আমরা তার কাছে সমাধান চাই খুব শীঘ্রই। সেটা হচ্ছে আওয়ামী লীগের কিছু রাজনীতিবিদ, কিছু ব্যবসায়ী, অসাধু যারা ছিলেন, বিগত দিনের সুযোগ সুবিধা অনেকভাবে নিয়েছে। তারা দেখছি খুব ভালো বুক ফুলিয়ে চলছে, যেটা আমরা মানতে পারছি না। কিছু উপদেষ্টা আছে যারা তাদের সঙ্গে কোনোভাবে ইন্টারনাল ভাবে লিঙ্ক করে তারা তাদের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তো সেটা আমরা বলবো না যে আমাদের উপদেষ্টারা খারাপ করছে না, উপদেষ্টারা ভালো করছে, তবে তাদের আরেকটু সচেতন হতে হবে, যেন আমরা খুব সুন্দরভাবে আগামী নির্বাচনটা খুব সুন্দরভাবে হয়। আমরা আমাদের উপদেষ্টার কাছে আমরা সেটা আশা করি যে আমরা নির্বাচনটা যেন খুব সুন্দরভাবে করতে পারি। বাবার আমরা ফিরতে চাই সারা হোসেন আপনার কাছে। আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন, সেই সেক্টরের সাথে আপনার কিভাবে যুক্ত হওয়া বা পথ চলা শুরু হলো এই চামড়া শিল্পের সাথে? আমি আসলে দেশের বাইরে ছিলাম। আমি কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে থেকে গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট করা, তারপর ওখানেই ছিলাম। আমার বাবা এই ব্যবসাটি শুরু করেন, এই প্রতিষ্ঠাতা তিনি 2017 সালে উনি এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। 2018 এসে আমাদের ফ্যাক্টরিটা তৈরি হয়। তো মূলত উনাকে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্যই দেশে ফেরা। তারপরেও একটা ইচ্ছা ছিল সবসময় যে দেশের মাটিতে দেশের জন্য কিছু একটা করব। সেভাবেই চামড়া শিল্পের সাথে আসলে যুক্ত হওয়া। আর আমার ডিজাইনিংয়ের উপরে সবসময় খুব শখ ছিল যে মানে আমরা মেয়েরা তো একটু থাকি কাপড় চোপড় ফ্যাশন নিয়ে, তো সেখানে আমি কিছু শু ডিজাইনিংয়ের উপরেও কানাডায় কোর্স করেছিলাম। তো মানে মিলে গেল। আর যেহেতু এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়েও পড়াশোনা, কিভাবে একটা গ্রিন ফ্যাক্টরি চালানো যায়, কিভাবে এনভায়রনমেন্টের উপরে কম ইম্প্যাক্ট ফেলে একটা কম ওয়েস্টেজ তৈরি করে ফ্যাক্টরিতে, তো এইভাবে সব কিছু মিলে দেখলাম যে না, আমার যা পড়াশোনার ফিল্ড, আমার যা বাইরের যেই শিক্ষাটা, সেটা আমি এখানে কাজে লাগাতে পারি, ওই হিসাবেই আর কি আসা। আর আসলে ভালো লাগে যে ধরেন যখন দেখি যে না, আমরা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করেছি যে এখানে আমরা মানুষকে কাজ দিচ্ছি, আমি আরেকজনের জন্য কাজ করছি, এটা তো আমি করতেই পারি, কিন্তু এখানে আমরা এমন একটা প্রতিষ্ঠান, আমরা আনস্কিলড মানুষকে স্কিলড ওয়ার্কারে রূপান্তর করছি। প্লাস আমি দেশে ফরেন কারেন্সি আনছি, যেটা আমাদের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য খুবই জরুরি। তো এইভাবেই আর কি এই পথে আসা। আপনার কাছে আবার ফিরতে চাই। আমরা উন্নয়নের কথা বলছি, অর্থনীতির কথা বলছি, হ্যাঁ, পরিবর্তিত এই বাংলাদেশে, হ্যাঁ, আপনার কাছে মূল্যায়ন এই পরিবর্তিত বাংলাদেশটাকে নিয়ে আপনার প্রত্যাশা বা এখন কি অবস্থায় চলছে আপনার কাছে কি মনে হয়? এখন আমাদের সারা আপু একটা কথা বলে গেল যে চামড়া শিল্পটা, আসলে চামড়া শিল্প কিন্তু আমাদের দেশের খুব বড় একটা জায়গা দখল করে আছে। কারণ দেখেন বিদেশে আমরা বিদেশের কথা পরে বলি, আমাদের দেশের কথাই বলি। আমাদের দেশে একটা চামড়ার সাধারণ আপনি একটা মানি ব্যাগই কিনতে যান, আপনি 500-700 টাকার নিচে একটা মানি ব্যাগ নর্মালি নিতে পারবেন না। বড় মার্কেটের কথা বাদ দিলাম, ছোট ছোট মার্কেটের কথাই বলি, নিতে পারবেন না। কিন্তু দেখেন এই যে আমরা যখন কোরবানির সময় আমাদের চামড়াগুলো, যখন একটা চামড়ার দাম হয় 1000 টাকা, 500 টাকা, 700 টাকা, 300 টাকা, তখন খুব খারাপ লাগে যে আমাদের দেশে থেকে বিদেশিরা চামড়া নিয়ে তারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ডলার তারা ইনকাম করছে, অথচ আমাদের দেশে একটা চামড়ার মূল্য মাত্র 300 টাকা থেকে শুরু। তো এই জায়গাটা খারাপ লাগে। আমাদের বর্তমান যে সরকার, তাকে বলবো আগামী আমাদের সামনে যে দিনটা আসতেছে কোরবানির, এবার আমাদের চামড়া যেন পচে না যায়, আমাদের জাতীয়, এটা আমাদের জাতীয় সম্পদ বলবো, এটা আমাদের এই সম্পদটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমরা যেন এখান থেকে এই বছর, আমি বলি আমাদের সরকারের কাছে আমাদের দাবি, এই বছর যেন এই চামড়া শিল্পটার থেকে আমরা ভালো একটা বেনিফিট পেতে পারি। কারণ চামড়া শিল্পটা গোটা বিশ্বে খুব মূল্যবান একটা সম্পদ। আমরা চামড়ার সকল কিছু, মেয়েরাই চামড়ার পার্স থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে, কোট থেকে শুরু করে অনেক অনেক কিছু আমরা চামড়া দিয়ে ব্যবহার করি, অথচ এই চামড়া কিন্তু আমাদের দেশে খুব সস্তা। শুধু প্রসেসিং এর কারণে আমাদের এই শিল্পটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু ফিরতে চাই আপনার কাছে, যেহেতু আপনি এই শিল্পটা নিয়ে কাজ করছেন, আমাদের তো এইটাকে রফতানি করার জন্য, প্রসেসিং করার জন্য আলাদা একটা জোন তৈরি করা হয়েছে, যেটা হেমায়েতপুরে। এই জায়গাটা থেকে আসলে যে পর্যাপ্ত পরিমাণে যে চামড়া আমরা পাচ্ছি, তা আসলে প্রসেসিং করতে পারছে কিনা প্রপার ওয়েতে, কি মনে হয় আপনার কাছে? আমি অ্যাকচুয়ালি আপুর কথায় একদম মানে শতকরা 100%
সমর্থন করি, একদম একমত। আমাদের যেই পরিমাণ চামড়া আমরা আসলে এই যে কুরবানি টাইম আমাদের হচ্ছে, আমরা তার মানে 20%ও সংরক্ষণ করতে পারছি না, এবং সে কারণে আমাদের দেখা যায় যে আমরা চামড়ার জন্য আমাদেরকে ইন্ডিয়া পাকিস্তানের কাছে মানে যেতে হচ্ছে, ওদের থেকে আমার চামড়া আনতে হচ্ছে। প্রসেসিং যদি করতে পারি, আমাদের আসলে ট্যানারিগুলো এত লিমিটেড, ওদের প্রসেসিং বলেন মানে ক্যাপাসিটিও এত কম, যে আমরা যেভাবে করা উচিত, দেখা যায় একটা আমার এত চামড়া আছে, আমার বায়ার সিলেক্ট করে দিল না তোমাকে ইন্ডিয়া থেকে ওই চামড়াটা আনতে হবে, মানে এখানে কিন্তু আমরা একটা বিশাল ভ্যালু লুজ করছি, যে আমি টাকা দিয়ে যেখানে আমার ঘরে চামড়া আছে আমি করে মানে ফুল জিনিসটা করে পাঠাতে পারি, সেটা পারছি না, আমাকে আবার ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে আবার ট্যাক্স দিয়ে চামড়া নিয়ে আসতে হচ্ছে। তো সেখানে না, আমাদের যেই পরিমাণে চামড়া শিল্পে যতখানি সংরক্ষণ করতে পারলে আমাদের উৎপাদনটা সুন্দর মতো ঠিকঠাক মতো হতো, বা আমরা বাইরের দেশে হাত পাততে হতো না, সেভাবে আমাদের সংরক্ষণও হচ্ছে না। এবং চামড়ার প্রসেসিংগুলো, কারণ ওদের অনেক রকম মিলিং থাকে, তারপরে এক এক রকমের চামড়া মানে সোয়েট বানায় একটা চামড়াকে, আমরা ওইগুলা বা কালারিং এর কথা বলেন যেগুলা, আমরা এখনো ওই পর্যায়ে আসলে বিভিন্ন গ্রেডিং থাকে চামড়ার, আমরা এখনো ওই পর্যায়ে আসলে যেতে পারিনি। তো ওই জায়গাটা আমার মনে হয় খুব স্ট্রং করা দরকার, ওখানে একটা বড় ফোকাস দেওয়া উচিত। আমরা নিশ্চয়ই আমরা চামড়া শিল্প নিয়ে আরো কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন। আমরা নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজনে। আমরা তরুণদের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন একটা সম্ভাবনার কথা বলছি। এই যে নতুন তরুণদের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ আসলো, বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা কি, আপনার ভাবনা কি? আপনি যেহেতু একটা নেতৃত্ব দিচ্ছেন, একটা দলের কে আপনি প্রেজেন্ট করছেন, আপনার কাছে কি মনে হয়? আমাদের নতুন তরুণদেরকে নিয়ে অবশ্যই অনেক বড় স্বপ্ন আছে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাই, আমাদের বোন, প্রত্যেককে নিয়েই আমাদের খুব স্বপ্ন আছে যে আমরা নতুন যে স্বাধীনতাটা পেয়েছি, স্বাধীনতাটা অর্জন করেছি, এই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে মন মানসিকতাকে, আগামী দিনটা যেন সুন্দর হয়, বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতা নিয়ে কোনো খারাপ ধারণা না হয়, আমাদের নতুন তরুণদের কাছে এটা আমাদের আকুল আবেদন যে তারা সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেন অসহায় হতদরিদ্র মানুষের পাশে যে আমরা দাঁড়াতে পারি, এটা আমার আপনার যে জায়গা থেকে, আপনি যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, লিডিং করছেন, আপনার জায়গা থেকে আপনার কি করণীয় আছে? আমাদেরকে সুযোগ দিক কাজ করার, আমরা যেন দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা কিছু করতে পারি, এই সুযোগটা আমাদের লিডারদের কাছে আমরা চাই। আরেকবার আসবো আপনার কাছে। তরুণরাই নির্মাণ করবে নতুন বাংলাদেশ, নতুন পথচলা। আপনি একজন তরুণ উদ্যোক্তা, পড়াশোনা করেছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং দেশে ফিরতে এসেছেন। এই ব্যবসায়িক অঙ্গনে আপনার জায়গা থেকে আপনি কিভাবে নেতৃত্ব দেবেন? আসলে বাংলাদেশ না একটা বিশাল অপরচুনিটির দেশ। এখানে যদি আপনি ঠিকমতো ঠিক পথে আগাতে পারেন, অনেক কিছু করার সম্ভাবনা আছে। মজার ব্যাপার হচ্ছে, একটা সময় ছিল ব্রেইন ড্রেন যাকে বলে, যে যারা আমরা চলে যেতাম, দেখা যেত ওখানেই সেটেল করে থেকে যাচ্ছি। আমি জানি না আপনি লক্ষ্য করেছেন নাকি, এখন কিন্তু চলটা একটু উল্টে। আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি বলবো 50% চলে এসছে। তারা নানা রকম ব্যবসায়, হয়তো বাবার ব্যবসায় থাকার প্রবণতাটা কমে যাচ্ছে। কারণ আমরা নিজের দেশের জন্য করতে চাই, যে আমার যে মেধা, আমার যে শ্রমটা আমি একটা বাইরের দেশের ইকোনমিকে গ্রো করতে হেল্প করছি, এই সেম শ্রম এবং মেধা আমি আমার দেশে দিয়ে আমি আমার দেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু এটা আসলে আমরা একা পারবো না, আমাদের গভর্নমেন্টের হেল্প লাগবে, এবং গভর্নমেন্টকে এটা রেকগনাইজ করতে হবে যে, এবং এটাকে রেসপেক্ট করতে হবে যে না, এই মানুষগুলো তো একটা আরামায়েশের জীবন ছেড়ে আবার এসছে কেন, দেশকে গড়তে। তো একসাথে পথ চললে আমার মনে হয় অনেকটা দূরই যাওয়া সম্ভব। আর নেতৃত্ব বলতে এনকারেজ করা, নতুন নতুন, যেরকম আমাদের ফ্যাক্টরিতে আমরা চেষ্টা করি বিভিন্ন CSR প্রোগ্রাম করতে। আমরা আমাদের ওয়ার্কারদেরকে চেষ্টা করি যে শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে ওটা না, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, ওদেরকে এই যে বিজনেস নিয়ে অ্যাওয়্যার করি, ওদেরকে আমরা ছোট ছোট সবসময় ওয়ার্কশপ বা সেমিনার দিতেই থাকি, যে তোমরা যেই জিনিসটা, পণ্যটা বানাচ্ছ, এটা আসলে বিশ্বের কোথায় যাচ্ছে, তোমরাও শিক্ষিত হও, আলোকিত হও। তো এভাবেই মনে হয় আস্তে আস্তে ছোট ছোট করে যদি আমরা কাজটা শুরু করি, একটা না একটা সময় তো দেশ। আর একটু যুক্ত করতে চাই, আপনি যে সেক্টরে কাজ করছেন, অনেকদিন হলো, আপনি দীর্ঘ সময় কাজ করছেন, আপনার কাছে কি মনে হয়, মানে সংস্কারের কি কি প্রয়োজন আছে, কোন কোন জায়গায় একটু একটু টিউনিং করলে আমার মনে হয় যে আর একটু পজিটিভ হওয়ার প্রয়োজন আছে? আপনার কাছে কি মনে হয়?
ওই যে এক নাম্বার হচ্ছে গিয়ে সহযোগিতা সহমর্মিতার যে জায়গাটা, ওই জায়গাটা ডেফিনেটলি বাড়াতে হবে। একজনের কাছ থেকে আরেকজনের সাহায্যটা, আমাদের ওয়ার্কারদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমাদের এখন ম্যান পাওয়ার যেভাবে কাজ করে, যে আমরা একটা জায়গায় কাজ করছি, বেতন পাচ্ছি, আমি ওই ফ্যাক্টরিতে 500 টাকা পেলাম, আমি চলে গেলাম, আবার ওটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার এখানে চলে আসলাম, স্থিতিশীলতাটা খুব কম। তো ওইখানে আমি মনে করি যে নানা রকম সমস্যাটা হয় কি, আপনি তাকে গ্রো করাচ্ছেন, সে যখন এখান থেকে শিখে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে তার পেছনে যে আপনার শ্রমটা চলে গেছে, তাহলে কিন্তু আপনার লুজার হচ্ছে। অবশ্যই, কারণ আমি তো এই যে 6 মাসে আমি একজন ওয়ার্কারকে ট্রেন করেছি, সে হয়তো কিছুই পারতো না, সেখান থেকে 6 মাসে তাকে আমি একজন সুইং অপারেটর বা একজন কাটিং অপারেটর বা একজন সুপারভাইজার বানিয়েছি। সে এখন একটা স্কিলড লেবার, সে দেশের একটা সম্পদ। সে যখন চলে যাচ্ছে, তার শূন্যস্থান পূরণ আমি করছি একদম আনকরা নতুন একজনকে দিয়ে। তো এখানটায় আমি মনে করি আরো অনেক ট্রেনিং দরকার, ট্রেনিং সেন্টার দরকার। যে হয়তো একজন 8 পাস, আমাদের যেটা সমস্যা হয়ে যায় যে ওই কারিগরি শিক্ষার উপরে কিন্তু খুব বেশি ফোকাস নাই, যে সেটা যদি আমরা গ্রামে এরকম ছোট ছোট সেন্টার করি, যে ওখানে কারিগরি হাতের কাজ শিখবে, কারিগরি শিক্ষা, সেটা দিয়েও কিন্তু আমরা অনেক দূর আগাতে পারি, এবং এই মানুষগুলো কিন্তু একটা টাইমে সম্পদে পরিণত হবে। রাইট। দলমত নির্বিশেষে সবার আগে দেশ বাংলাদেশের অর্থনীতি, আপনি বাংলাদেশের কাছে প্রত্যাশা কি? আগামীর বাংলাদেশটা আসলে কিভাবে দেখতে চান? আমাদের আগামী বাংলাদেশটা আমরা অবশ্যই বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে, পার্শ্ববর্তী যতগুলো কান্ট্রি আমাদের আছে, আমি আমাদের বাংলাদেশকে তার থেকে অনেকটা বেশি উন্নত দেখতে চাই। আমার জাতির কাছে, আমার দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুসুলভ আচরণ করে আমরা সামনের দিকটায় এগিয়ে যেতে চাই, হিংসা দ্বন্দ্ব ভেদাভেদটা শেষ করে দিয়ে। আর বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যেটা করেছে, সেটা সবসময় সে একতরফা কাজ করেছে। আমাদের বিভিন্ন অন্য যতগুলা দল ছিল, অঙ্গ সংগঠন ছিল, প্রত্যেককে সে দেখা গেছে মামলা হামলা নির্যাতন শাসন দিয়ে সবাইকে দমায় রেখেছে। আর তারা শুধু মানে একতরফা একঘেয়েমি কাজ করে গেছে বিভিন্ন জায়গায়। আর এজন্য আজকে যে আপু যে কথাটা বললো যে তাদের চামড়া শিল্পর যে ঘাটতিটা, এটাও আমি বলবো এখানেও এই সরকারের একটা বিশাল অবহেলা আছে। আপনি দেখেন হেমায়তপুরে যে এই যে ট্যানারিটা ট্রান্সফার করছে, এই ট্যানারিটার কি পজিশন এখন? এই ট্যানারিটা যেভাবে যে সময় ওখানে শিফট করছে, ওই সময় যদি একটু জোরজার দিয়ে এই শিল্পটার দিকে একটু সুদৃষ্টি দিয়ে যদি তাকাইতো, হ্যাঁ নজর দিত, আজকে আমাদের চামড়া শিল্পটা কিন্তু শেষ হয়ে যেত না। এই চামড়া শিল্পটা কিন্তু ট্যানারিটা দেখেন এই যে যেভাবে অবহেলিত হয়ে আছে, এটা যদি খুব শীঘ্রই খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়, আমাদের দেশে ব্যবসায়িক খাত, শুধু চামড়া শিল্পই বলবো না, আপনি দেখেন আমাদের দেশে পাট শিল্পটা, বাংলাদেশ সোনালী পাটের দেশ, সেই পাট শিল্পটা আমাদের দেখেন শেষ হয়ে গেছে। আমি আমাদের বর্তমান সরকারকে বলবো যে আমাদের দেশের এই সোনালী আঁশের, সোনালী যেই সফল একটা দেশ ছিল, সোনার দেশ ছিল, আমি আমাদের বর্তমান সরকারকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই পাট শিল্পটার দিকে একটু সে নজর দিলে আমরা খুব খুশি হব। আরেকবার আপনার কাছে আসবো, আপনার কাছে ফিরতে চাই আগামীর বাংলাদেশ নিয়ে। যেহেতু একটি আপনি উচ্চ বা বড় দেশ থেকে এসে এই দেশে চলে এসেছেন, নিশ্চয়ই আপনার প্রত্যাশাটা অনেক বেশি। আপনি বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশাটা কি? বাংলাদেশ নিয়ে প্রত্যাশা হচ্ছে একটা সময়, মানে আমি আশেপাশের দেশগুলো যখন বেড়াতে যাই, যে ব্যাংকক বলেন, ভিয়েতনাম বলেন, ইভেন সিঙ্গাপুর বলেন, এই দেশগুলো যে আমাদের দেশ থেকে খুব বেশি ন্যাচারাল রিসোর্সে ভরা বা ম্যান পাওয়ারে ভরা তা কিন্তু না। মানে আমার কি নাই যেটা ওর আছে, আমাদের কিন্তু সবই আছে। আমরা কেন জানি জাতিগতভাবে মূল্যায়ন করতে জানি না। মানে আপনি দেখেন আমাদের ন্যাচারাল রিসোর্সের দিকে যদি তাকাই, সুন্দরবন, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, কি নাই? এদিকে আপনি দেখেন আমরা এই যে পাট শিল্পের কথা বললেন আপু, আমাদের চামড়া শিল্প, আমাদের কাপড়, আপনি বাংলাদেশে একটা বড় কোয়ালিটি হচ্ছে আপনি একটা জিনিস এনে দেন, ডিটো সেম জিনিস বানিয়ে আপনাকে দিয়ে দিতে পারবে। মানে আমাদের ওয়ার্কারদের আসলে ওই ক্যাপাসিটিটা আছে। তো আমাদের যেহেতু এত রিসোর্সফুল একটা দেশ, আমার প্রত্যাশাটাও তাই অনেক বেশি যে সুযোগ সুবিধা দিলে আমি মনে করি যে আমাদের দেশ মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে খুব কম কিছু হওয়া আসলে উচিত না, বরঞ্চ বেশি হওয়া উচিত। আপনি কি একই বিষয়টা, প্রত্যাশাটা কেমন? আমার প্রত্যাশাটা আমাদের সারা আপুর মতোই, আমি তার এই বিষয়ে স্বাগত জানাই।
কারণ হচ্ছে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যেটাই বলেন, তারা কিন্তু আমাদের শ্রমিকদেরকে নিয়ে তারা কাজ করে তারা সফলতা অর্জন করছে, অর্থনীতি সমৃদ্ধ করছে। হ্যাঁ, তারা আমাদের থেকে নিচ্ছে। রাইট। তারপরে হচ্ছে আপনি ইন্ডিয়ার, আমাদের পার্শ্ববর্তী দেশ, যে দেশ বলে যে স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতা তাদের অর্জন, ধিক্কার জানাই তাদের এই কথাকে আমি নিন্দা জানাই, করজোড়ে আমি নিন্দা জানাচ্ছি। কারণ ৭১-এর স্বাধীনতা তারা অর্জন কিভাবে করলো? আমার দেশের বাংলার জনগণ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশ আমরা পেয়েছি। আর সেখানে তারা নাকি বলে, আমি একটা স্ট্যাটাসে দেখলাম মোদি সাহেব দিছে যে ৭১-এর স্বাধীনতার অর্জন নাকি তাদের, বিজয় দিবস তারা উল্লাস করবে। তো বিজয় দিবস আমরা উল্লাস করব, তারা তো আমাদেরকে হেল্প করছে। তারা আমাদেরকে কিভাবে হেল্প করছে? তারা আমাদেরকে হেল্প করছে তাদের স্বার্থে। আমাদের দেশের লোকদেরকে তারা নিছে, নেওয়ার পরে ওখানে তারা ট্রেনিং দিছে। আমাদের দেশে কিছু লোক আসছে, এসে নেতৃত্ব দিয়েছে, আর কিছু লোক ওখানে থেকে গেছে। দেখা গেছে দেশ স্বাধীনের পরে তারা ফিরে আসছে, সঠিক টাইমে তারা আসতে পারেনি। তবে এই সহযোগিতা তারা করেছে পার্শ্ববর্তী দেশ হিসাবে। আমরা যেমন মিয়ানমারকে করেছি, তাই বলে কি আমরা মিয়ানমার দাবি করতে পারি? আমরা তো মিয়ানমার দাবি করতে পারি না। তো তারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা বলি ঠিক আছে, এটা আমরা স্বাগত জানাই। এজন্য বিগত দিন তাদের সাথে আমাদের সাথে সুসম্পর্ক ছিল। কিন্তু এখন তারা যেই দাবিটা করছে, তারা এখন যেই আমাদের মুসলমানদের পরে যেই অত্যাচার নির্যাতন করছে, তারা জিদ করে ফ্যাসিস্ট সরকারকে তারা জায়গা দিয়ে আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। তারপর হচ্ছে তারা মসজিদ ভাঙতেছে, মসজিদের ভিতরে নাচ করতেছে, তারা হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে। আমরা তো ভাই তার পক্ষে না। আমরা শুধু এতটুকুই জানি, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। আমরা যারা মুসলমান, আমরা মানি পৃথিবীর সৃষ্টিকর্তা একজন। আমরা মানব জাতিকে তৈরি করছে একজনই। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতি আমাদের কাছে আলাদা না, আমাদের কাছে সব সমান। আর আমি আমার দেশের ভাইদেরকে বলবো, আমার দেশবাসীকে বলবো যে আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। আমরা সকলেই মিলেমিশে একসঙ্গে শান্তিপ্রিয় জাতি হিসাবে আমরা সামনের পথ এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি যুক্ত করতে চান ছোট্ট করে কোনো কিছু যুক্ত করার আছে কিনা? আপুর সাথে একমত যে আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা চাই শান্তিপূর্ণভাবে, যেরকম পাশের দেশে যেই সমস্যাগুলো দেখছি, আপনি যদি আমাদের দেশে একটা নেইবারহুডের দিকে তাকান, ওখানে কিন্তু হিন্দু মুসলিম পাশাপাশি একসাথেই সহাবস্থানে আছে। আমাদের ফ্যাক্টরি এক্সাম্পল দিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের হিন্দু ওয়ার্কাররা আছে জন্য আমরা তেহারি খাসি দিয়ে বানাই, গরুটা অ্যাভয়েড করি। তো আমরা চেষ্টা করি, ওই জিনিসটা আমাদের মধ্যে আছে। তো যেটা বলবো যে দেশ এগিয়ে, আমরা প্রত্যেকেই যে যার যার জায়গা থেকে যদি কাজগুলো করি, তাহলে আমার মনে হয় আমাদের লক্ষ্য একটাই, আমরা শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখবো। এবং যে জায়গা থেকে আমাদের দেশ, যেরকম রপ্তানি ক্ষেত্র একটা, শুধু লেদারের কথা বলবো না, এই যে পাটের কথা বললেন, যে জায়গা থেকে রপ্তানি করা যায়, আমরা দেশের নামটা একটু সামনে যাক। আমাদের যে এখন এই যে কোটি কোটি ডলারের যে ডেটটা আছে, এটা কিন্তু আসলে কিছু বছরে চলে যাওয়ার কথা যদি আমরা ওই জায়গাটা থেকে একসাথে কাজ করি। তো এতটুকুই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।